হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ম্যাথ ফাউন্ডেশন। আজ আমরা একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব, বোন ম্যারো অ্যান্ড বোন ম্যারো এক্সামিনেশন। এই টপিকটা অনেক স্টুডেন্টের কাছে ফ্র্যাগমেন্টেড লাগে, কারণ এখানে অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি আর ক্লিনিক্যাল রিজনিং সব কিছু একসাথে আসে। কিন্তু যদি একটা ক্লিয়ার মেন্টাল ম্যাপ থাকে তাহলে বোন ম্যারো এক্সামিনেশন অ্যাকচুয়ালি বিকামস ভেরি লজিক্যাল। আমরা এই ভিডিওটাতে বোন ম্যারো এক্সামিনেশনকে এক্স্যাক্টলি সেইভাবে অ্যাপ্রোচ করব, ডেফিনেশন থেকে স্টার্ট করে ইন্ডিকেশন, প্রসিডিউর আর ফাইনালি ইন্টারপ্রিটেশন স্টেপ বাই স্টেপ। Think of it like we are reviewing a patient case from start to finish, not memorizing isolated facts. So, তুমি যদি MBBS second বা third year হয়ে থাকো, or even you are a student who is looking for some advanced information, this session will help you build that foundation. First of all, আমাদের বুঝতে হবে যে আমরা কি স্যাম্পলিং করছি। বোন ম্যারো জাস্ট ব্লাড না, এটা একটা সফিস্টিকেটেড ভ্যাসকুলার কানেকটিভ টিস্যু। বোন ম্যারোকে আমরা একটা সফিস্টিকেটেড ফ্যাক্টরির সাথে কম্পেয়ার করতে পারি, যার স্পেসিফিক ওয়ার্কফোর্স আছে এবং ইনফ্রাস্ট্রাকচার আছে। আর এই বোন ম্যারোর মধ্যে মেইন ওয়ার্কার হচ্ছে হেমাটোপয়েটিক সেল, মানে যারা ব্লাড সেল তৈরি করে। এই হেমাটোপয়েটিক সেলকে আমরা লিনিয়েজে ভাগ করতে পারি। এরিথ্রয়েড ফর রেড ব্লাড সেল, মাইলয়েড ফর হোয়াইট সেল লাইক নিউট্রোফিল, মেগাক্যারিওসাইট প্ল্যাটিলেটের জন্য, আর লিম্ফয়েড লাইন হচ্ছে লিম্ফোসাইটের জন্য। কিন্তু এই ফ্যাক্টরির কিছু সাপোর্টিং স্ট্রাকচারও প্রয়োজন, যেটাকে আমরা স্ট্রোমা বলতে পারি। স্ট্রোমার মধ্যে রেটিকুলিন ফাইবার থাকে, অ্যাডভেন্টিশিয়াল রেটিকুলার সেল থাকে, যেটা স্ক্যাফোল্ডিং করে থাকে। স্ক্যাফোল্ডিং বলতে আমরা এখানে একটা টেম্পোরারি স্ট্রাকচারের কথা বলছি। এর ভাস্কুলার কিছু সাইনোসয়েড থাকে, যেটা অনেকটা শিপিং ডকের মতো কাজ করে যখন ফিনিশ ব্লাড সেলগুলো সার্কুলেশনের মধ্যে প্রবেশ করে। বোন ম্যারোর মধ্যে অ্যাডিপোসাইট থাকতে পারে, ফ্যাট সেল থাকতে পারে। এই অ্যাডিপোসাইট অর্থাৎ ফ্যাট সেল আমাদের বয়সের সাথে সাথে ইনক্রিজ করতে থাকে। এই সব কিছু একসাথে বোন ম্যারোর একটা এনভায়রনমেন্ট অথবা মাইক্রো এনভায়রনমেন্ট তৈরি করে থাকে। এটা ভেরি ক্রিটিক্যাল, অ্যাবসলিউটলি ক্রিটিক্যাল ফর সাপোর্টিং স্টেম সেলস অ্যান্ড গাইডিং দেয়ার ডেভেলপমেন্ট। এই মাইক্রো এনভায়রনমেন্ট যদি ড্যামেজ হয়, হেমাটোপয়েসিস কিন্তু ফেল করবে। একটা কমন এক্সাম্পল অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, যেখানে এই মাইক্রো এনভায়রনমেন্টটা ডিসরাপ্টেড হয়ে যায়। এখন একটা কোর ফিজিওলজিক্যাল কনসেপ্ট হচ্ছে কনভার্সন অফ রেড ম্যারো টু ইয়েলো ম্যারো। আমাদের জন্মের সময় আমাদের শরীরের ম্যাক্সিমাম ম্যারো রেড থাকে এবং অ্যাক্টিভ থাকে, যেটা আমরা ইমেজের লেফট সাইডে দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের বয়স বাড়ার সাথে সাথে, স্পেশালি 20 বছরের পর, আমাদের যে লং বোনগুলো থাকে যেমন ফিমার, আস্তে আস্তে রিপ্লেসড হয়ে ইয়েলো ম্যারোতে কনভার্ট হয় অথবা পরিণত হয়। এটা একটা নর্মাল এজিং প্রসেস, কিন্তু অনেক সময় দেখা যায় সিভিয়ার ক্রনিক অ্যানিমিয়ার ক্ষেত্রে বডি এই প্রসেসটাকে রিভার্স করতে পারে। তার মানে নর্মালি রেড থেকে ইয়েলো হলেও সিভিয়ার কন্ডিশনে ইয়েলো থেকে রেড ম্যারো আবার কনভার্সন হতে পারে। এটাকে বলা হয় মাইলয়েড ম্যারাপ্লেজিয়া। এটা পরীক্ষায় ইনভ্যারিয়েবলি জিজ্ঞেস করা হয়, অ্যান্ড দিস ইজ টেস্টেড অল দ্য টাইম অন এক্সামস। এখন পরবর্তী সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে আমাদের কখন অবশ্যই বোন ম্যারো এক্সামিনেশন করতে হবে। তার মানে হোয়াট আর দ্য অ্যাবসলিউট ইন্ডিকেশনস। এগুলো এক্সামের জন্য খুবই ক্রিটিক্যাল। লিস্টের মধ্যে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি প্লাস্টিক অ্যানিমিয়া, যেখানে অ্যাকচুয়ালি বোন ম্যারো সম্পূর্ণ খালি হয়ে যায়। দেন অ্যাকিউট লিউকেমিয়া ইনক্লুডিং দ্য সাব লিউকেমিক, যেখানে ব্লাড সেল শুধু বোন ম্যারোর মধ্যেই পাওয়া যায়। তারপর আমরা ফাইনালি যখন লিউকেমিয়া কনফার্মেশন করব, তখনও কিন্তু বোন ম্যারো এক্সামিনেশনটা ইন্ডিকেটেড, অ্যাবসলিউটলি ইন্ডিকেটেড। কখনও যদি আমরা দেখতে পাই মাল্টিপল মায়োলোমা, অথবা আমরা কখনো যদি দেখতে চাই সেকেন্ডারি ডিপোজিট অফ ক্যান্সার আছে কিনা অথবা মেটাস্টেসিস আছে কিনা ম্যারোর মধ্যে, দেন কালাজার, যেটা ডায়াগনোস করার ক্ষেত্রে বোন ম্যারো এক্সাম করব। আর এখানের মধ্যে আমরা এলডি বডিটা খোঁজার চেষ্টা করব। এলডি মানে হচ্ছে লিশমেনিয়া ডোনোপানি কজিটিভ এজেন্ট। দেন মাইলোফাইব্রোসিস, যেটা আমরা অলরেডি পড়েছি, যেখানে বোন ম্যারো ফাইব্রোসড হয়ে যাচ্ছে। আর আনএক্সপ্লেইনড প্যানসাইটোপেনিয়া, যেখানে আরবিসি, ডাব্লিউবিসি, প্ল্যাটিলেট সব লাইন কিন্তু কমে যাচ্ছে, মানে লো কাউন্ট অফ 3 সেল লাইন্স। যদি আমরা প্যানসাইটোপেনিয়া দেখতে পাই, আমাদের ফার্স্ট কাজই হচ্ছে বোন ম্যারো এক্সামিনেশন করা। আমরা যখন এই ম্যারোটা এক্সামিন করব, আমরা কোন সাইড চুজ করছি সেটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যাডাল্টের ক্ষেত্রে সেফেস্ট এবং প্রেফার্ড সাইট হচ্ছে পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। এই জায়গাটা রেড ম্যারোতে রিচ থাকে এবং এটা মেজর অর্গান থেকে অনেক দূরে। আরও অন্যান্য সাইট আছে, যেমন মেনোব্রিয়াম স্টার্নাই। কিন্তু যখন আমরা মেনোব্রিয়াম থেকে বোন ম্যারো কালেক্ট করার চেষ্টা করি, তখন কিন্তু ডিপার অনেক স্ট্রাকচার, হার্ট পেনেট্রেটেড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা অথবা ঝুঁকি থাকে। আর চিলড্রেনের ক্ষেত্রে আমরা ইলিয়াক ক্রেস্টটা ইউজ করে থাকি। আর একদম ইনফ্যান্টের ক্ষেত্রে, যাদের বয়স 1 বছরের কম, তাদের ক্ষেত্রে আমরা প্রক্সিমাল টিবিয়া ইউজ করে থাকি। কিন্তু পরীক্ষার জন্য
পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এই কারণে আমরা স্লাইডে দেখতে পাচ্ছি নিউবর্নের ক্ষেত্রে এন্টায়ার স্কেলেটন থেকে আমরা বোন ম্যারো কালেক্ট করতে পারি, কিন্তু আমরা প্রেফার করব প্রক্সিমাল টিবিয়া। আর অ্যাডাল্টের ক্ষেত্রে অ্যাক্সিয়াল স্কেলেটন, প্রক্সিমাল ফিবার, প্রক্সিমাল হিউমেরাস এক্সেট্রা। সো যখন আমরা এক্সামটা পারফর্ম করি, মানে আমরা মেরো এক্সামে অ্যাকচুয়ালি কী কী চেক করে থাকি, আমরা কয়েকটা কোর জিনিস এখানে ইভ্যালুয়েট করে থাকবো। ফার্স্ট অফ অল যে জিনিসটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে সেলুলারিটি। সেলুলারিটি অ্যাকচুয়ালি একটা পার্সেন্টেজ বলে, যে পার্সেন্টেজ দিয়ে আমরা বুঝতে পারি একটা ম্যারোর মধ্যে কত পার্সেন্ট সেল থাকে আর কত পার্সেন্ট ফ্যাট থাকে। নর্মাল রেঞ্জটা হচ্ছে 30 and 70%। তার মানে হচ্ছে সেল থাকবে 30%, কখনো যদি এই প্লাস্টিক এনিমিয়া ডেভেলপ করে সেটা হাইপোসেলুলার হতে পারে, আর যদি কখনো হাইপারসেলুলার হয় সেটা লিউকেমিয়ার কারণে হবে। দেন আমরা চেক করি ME রেশিও, মানে মাইলয়েড টু এরিথ্রয়েড রেশিও। এই রেশিওটা আমাদের একটা ব্যালেন্সের কথা বলে। ব্যালেন্সটা হচ্ছে মাইলয়েড এবং এরিথ্রয়েড প্রিকারসরের মধ্যে, আর এই রেঞ্জটা নর্মালি 3 থেকে 4:1 হয়। মানে প্রতি 3 থেকে 4টা মাইলয়েড প্রিকারসরের জন্য একটা এরিথ্রয়েড প্রিকারসর থাকে। বিষয়টা অনেকের কাছে কনফিউজিং মনে হতে পারে। আমরা সার্কুলেশনের মধ্যে অনেক বেশি আরবিসি দেখতে পাই, কিন্তু এখানে এরিথ্রয়েড প্রিকারসর কেন কম? আনসার হচ্ছে আরবিসির লাইফ স্প্যান কিন্তু অনেক লম্বা, প্রায় 120 দিনের মতো বাঁচে। কিন্তু যে মাইলয়েড প্রিকারসরটা আছে তাদের লাইফ স্প্যান খুবই শর্ট, যার কারণে তাদের প্রিকারসর অনেক বেশি প্রয়োজন পড়ে। কিন্তু যে হোয়াইট ব্লাড সেলটা আছে তাদের লাইফ স্প্যান খুবই শর্ট, এই কারণে তাদেরকে সাপোর্ট করার জন্য, তাদের সংখ্যাটা ব্যালেন্সে রাখার জন্য মাইলয়েড প্রিকারসরের সংখ্যাটা বেশি থাকে। এছাড়া আমরা বোন ম্যারো এক্সামিনেশনের মধ্যে ম্যাচুরেশন প্যাটার্নটা চেক করি, মানে সেলগুলা কি আর্লি স্টেজের মধ্যে কোনো স্টাক হয়ে আছে কিনা, তারা নর্মালি ম্যাচুর হচ্ছে কিনা। লিউকেমিয়ার ক্ষেত্রে দেখা যায় তারা তাদের আর্লি স্টেজের মধ্যেই আটকে যায়। তারপর আমরা ইনফিল্ট্রেশন চেক করে থাকি। ইনফিল্ট্রেশন ক্যান্সার সেল দিয়ে হতে পারে, ফাইব্রোসিস দিয়ে হতে পারে। আর ফাইব্রোসিস মানে হচ্ছে স্কারের মতো টিস্যু, যেটা আর্কিটেকচারটাকে পুরো ডিসরাপ্ট করে দেয়। এই পুরো সিস্টেমটা টাইটলি রেগুলেটেড থাকে। এরিথ্রোপয়েটিন অর EPO, যেটা কিডনিতে তৈরি হয়, এটা রেড ব্লাড সেল প্রোডাকশন ড্রাইভ করে। GCSF আর GM-CSF এরা হচ্ছে কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, যেটা হোয়াইট সেল প্রোডাকশনে কন্ট্রিবিউট করে। অ্যাকচুয়ালি কন্ট্রিবিউট না, দে রেগুলেটেড। অ্যান্ড অ্যাগেন এই যে ম্যারো মাইক্রো এনভায়রনমেন্ট যেটা আছে, এটা এসেনশিয়াল সিগন্যাল দেয় স্টেম সেল মেনটেনেন্সের জন্য। যখন আমরা আর্টিফিশিয়ালি GCSF দিয়ে থাকি, আমরা বেসিক্যালি এই ন্যাচারাল যে রেগুলেটরি পাথওয়ে সেটা হাইজ্যাক করছি, যাতে আমরা নিউট্রোফিলের নাম্বারটা বাড়াতে পারি। এছাড়াও আরও অনেক ইম্পর্ট্যান্ট ইন্ডিকেশনস আছে যেটা আমাদের জানতে হবে। হেমাটোলজির মধ্যে আমরা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া আর সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া ডিফারেন্সিয়েট করার জন্য এই বোন ম্যারো এক্সামিনেশনটা করব। যখনই আমরা অ্যানিমিয়া দেখতে পাবো এবং আমরা বোন ম্যারো করব, মানে বোন ম্যারো এক্সামিনেশন, আমরা দুইটা কোয়েশ্চেন নিজেদের জিজ্ঞেস করব যে ডিএনএ সিনথেসিস যেটা আছে, ডিএনএ সিনথেসিসটা ডিফেক্টিভ কিনা। যদি আনসার ইয়েস হয়, সেই ক্ষেত্রে সেটা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াকে ইন্ডিকেট করছে। আর যদি হিম সিনথেসিস ডিফেক্টিভ হয়, তার মানে আয়রন হ্যান্ডলিং প্রবলেম, সেক্ষেত্রে সেটা সিডারোব্লাস্টিক অ্যানিমিয়াকে ইন্ডিকেট করে থাকে। এরপর আমরা সিভিয়ার যে অ্যাগ্রানুলোসাইটোসিস হয়, সিভিয়ার অ্যাগ্রানুলোসাইটোসিসের ক্ষেত্রে দেখা যায় অ্যাবসলিউট নিউট্রোফিল কাউন্ট 100/μl চলে আসে, এর চেয়ে কম হতে পারে। আমরা যখন পেরিফেরাল ব্লাড কালেক্ট করি তখন আমরা জাস্ট বুঝতে পারি যে নিউট্রোফিল নেই অথবা সংখ্যায় খুবই কম, কিন্তু পেরিফেরাল ব্লাড বলতে পারে না যে বোন ম্যারো কী অবস্থা। বোন ম্যারো কি এমটি হয়ে গিয়েছে, এটা কি ইনফ্লিউটেড হয়েছে, এটা কি ড্রাগ রিলেটেড, ইমিউন নাকি ম্যালিগন্যান্ট। যখন আমরা বোন ম্যারো এক্সামিনেশনটা করব, আমরা একটা ডেফিনিট আনসার পেয়ে যাব। এরপর আমরা যখন লিউকেমিক রিঅ্যাকশন এবং লিউকেমিয়াকে ডিফারেন্সিয়েট করব, এটাও আমরা বোন ম্যারো এক্সামিনেশনের মাধ্যমে বের করতে পারি। কোয়েশন হচ্ছে কিভাবে। লিউকেমিক রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এটা একটা বিনাইন এক্সাজারেটেড রেসপন্স টু ইনফেকশন। আর ট্রু মাইলয়েড লিউকেমিয়ার মধ্যে, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়ার মধ্যে আমরা দেখতে পাবো হাইপারসেলুলারিটি ডেভেলপ করছে বোন ম্যারোর মধ্যে। মাইলয়েড টু এরিথ্রয়েড যে রেশিওটা আছে সেটাও সিগনিফিকেন্টলি ইনক্রিজ করছে। আর লিউকোপেনিয়ার ক্ষেত্রে যখন আমরা বোন ম্যারো এক্সামিনেশন করে থাকি, তখন আমরা ডিটারমাইন করার চেষ্টা করি যে ব্লাড সেলটা যে লো হয়ে গেল, এটা কি ম্যারো প্রোডাকশন কমে যাওয়ার কারণে হয়েছে নাকি এটা পেরিফেরাল ডিস্ট্রাকশনের কারণে হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম বোন ম্যারো এক্সামিনেশনের মাধ্যমে লিউকোসাইটোসিস আর লিউকেমিয়ার মধ্যেও কিন্তু পার্থক্য করা যায়। আমরা ব্লাস্ট কাউন্টটা চেক করব এবং ম্যাচুরেশন প্যাটার্নটা চেক করব এই কাজটা করার জন্য। আর সবার শেষে ITP মানে ইমিউন থ্রোম্বোসাইটোপেনিক পারপিউরা। আর ITP এর ক্ষেত্রে, অর্থাৎ ইমিউন থ্রোম্বোসাইটোপেনিক পারপিউরার ক্ষেত্রে বোন ম্যারো এক্সামিনেশনটা করব, যেটা কি ম্যারো ফেলিয়ারের কারণে হচ্ছে
নাকি লিউকেমিয়ার কারণে হচ্ছে, অ্যান্ড আমরা লিম্ফোমার স্টেজিংও কিন্তু করতে পারবো, আর আমরা হাইপারস্প্লেনিজম হচ্ছে কিনা সেটাও আমরা ইজিলি বুঝতে পারবো। PUO বলতে এখানে আমরা পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন বোঝাচ্ছি, অর্থাৎ যখন আমাদের বডি টেম্পারেচার নর্মালের চেয়ে বেশি হয়ে যাবে। কী কারণে হয়েছে ফিভারটা, এটা ব্যাকটেরিয়াল কারণে হচ্ছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। অ্যান্ড বোন মেরো এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু আমরা আয়রন স্টোরটা ডিরেক্টলি মেজার করতে পারবো। দ্যাটস ওয়াই বোন মেরো আয়রন ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। বাট প্রবলেম হচ্ছে এটা রুটিনলি করা হয় না, কারণ এটা খুবই ইনভেসিভ একটা প্রসিডিওর, পেইনফুল এবং খুবই এক্সপেন্সিভ। বোন মেরো আয়রনের যে স্টেইনিং, এটা কিন্তু ডিরেক্টলি ডেমনস্ট্রেট করে যে স্টোরেজ আয়রন কেমন আছে ম্যাক্রোফেজের মধ্যে। দেন আমরা দেখতে পাচ্ছি ট্রিটমেন্ট রেসপন্সের কথা এখানে বলা হচ্ছে। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এটা বুঝতে পারি। ধরে নিলাম একটা পেশেন্ট কেমোথেরাপি কমপ্লিট করলো ক্যান্সারের পর। আমরা রেগুলার ব্লাড টেস্ট অথবা ইমেজিং স্ক্যান যখন করব, তখন আমরা বুঝতে পারবো যে ট্রিটমেন্টটা কত ভালো মতো কাজ করেছে আর ক্যান্সার ফিরে আসার কোনো সাইন আমরা দেখতে পাচ্ছি কি না, যেটা এখানে ডিজিজ রিকারেন্সের মধ্যে মেনশন করা হয়েছে। প্রসিডারটা কিন্তু রিস্ক ছাড়া না, অনেক কন্ট্রাইন্ডিকেশনও কিন্তু আছে এই প্রসিডার। মেজর ওয়ানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হিমোফিলিয়া আছে, অথবা অন্যান্য কোয়াগুলেশন ডিফেক্টের ক্ষেত্রেও আমাদের এটা কন্ট্রাইন্ডিকেটেড। যদি কোনো পেশেন্ট অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপির উপর থাকে, সেই ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেশন কিন্তু এখানে ক্রিয়েট হয়। পাংচার সাইটের মধ্যে লোকাল ইনফেকশন চলে আসে, এটা অন্য একটা কন্ট্রাইন্ডিকেশন। লিস্টের মধ্যে অনেক সময় থ্যালাসেমিয়া, হিমোলাইটিক অ্যানিমিয়া এগুলোও মেনশন করা হয়। এসব কেসে নর্মালি ব্লাড টেস্টের মাধ্যমে কিন্তু আমরা ডায়াগনোসিসটা ইজিলি করতে পারি। দ্যাটস ওয়াই একটা ইনভেসিভ ম্যারো এক্সাম এখানে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, যদি অন্য কোনো ধরনের কনফিউশন আমাদের না থাকে ডায়াগনোসিসের ক্ষেত্রে। অ্যান্ড হোয়াট আর দ্য কমপ্লিকেশনস? কিছু কমপ্লিকেশন আছে, দে আর আনকমন বাট তারা হতে পারে, যেমন লোকাল ইনফেকশন। দেন সাকশন পেইন হতে পারে, যেটা নর্মালি খুবই ব্রিফ। হ্যামাটোমা হতে পারে, হ্যামাটোমা মানে হচ্ছে স্কিনের নিচে ব্লাড কালেকশন হওয়া। আর ভেরি ভেরি রেয়ারলি দেখা যায় যে বড় বড় যে ভেসেলগুলো আছে, হার্ট থেকে এয়ারটা আসে অথবা ভেনা কাভা লেটস সে, এটা কিন্তু ইনজুর্ড হতে পারে। নর্মালি এটা স্টার্নাল পাংচারের সময় হয়ে থাকে। মাঝে মধ্যে যখন আমরা এই প্রসিডিউরটা পারফর্ম করি, তখন কিন্তু আমরা একটা ডায়াগনস্টিক ক্লু পেয়ে যাই। যদি কখনো ড্রাই ট্যাপ আমরা দেখতে পাই, ড্রাই ট্যাপ মানে হচ্ছে আমরা মেরো পার্টিকেল অ্যাসপিরেট করতে পারলাম না, শুধু ব্লাড অ্যাসপিরেট করতে পারলাম। এটা কোনো টেকনিক্যাল ফেইলার না, এটার মানে হচ্ছে নিশ্চয়ই মেরোর মধ্যে এমন কোনো কিছু আছে যেটা অ্যাসপিরেশনটাকে ফিজিক্যালি ব্লক করছে। ক্লাসিক কজটা হচ্ছে ম্যারো ফাইব্রোসিস, লাইক মাইলোফাইব্রোসিস, অথবা ম্যারো যদি অনেক প্যাক থাকে অ্যাজ ইন লিউকেমিয়া অথবা মেটাস্টেটিক কার্সিনোমা, টিউবারকুলোসিস, এটার কারণেও কিন্তু ম্যারো থেকে আমরা ম্যারো পার্টিকেলটা কালেক্ট করতে পারি না। মাল্টিপল মাইলোমার ক্ষেত্রে ওটা দেখা যায়। যখনই আমরা ড্রাই ট্যাপ দেখতে পাবো, তখনই আমাদের এই কন্ডিশনগুলো চিন্তা করতে হবে। কনভার্সলি আমরা যখন ব্লাড টেপের কথা চিন্তা করব, ব্লাড টেপের ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমরা অ্যাসপিরেট কালেক্ট করতে পারছি, কিন্তু অ্যাসপিরেটটা ওভারলি ডাইলিউটেড উইথ পেরিফেরাল ব্লাড, মানে ওখানে পেরিফেরাল ব্লাডটা অনেক বেশি থাকে। এটা কখন হতে পারে? এটা তখনই হয় যখন মেরুর মধ্যে সেলের সংখ্যা কমে যায়, মানে হাইপোপ্লাস্টিক হয়ে গেলে, অথবা ফল্টি টেকনিকের কারণেও অনেক সময় এই প্রবলেমটা দেখা যায়। আমরা যখন স্যাম্পলটা পাই, তখন আমরা দুইটা প্রসিডিউর করে থাকি। একটা হচ্ছে অ্যাসপিরেশন বায়োপসি। এই অ্যাসপিরেশন বায়োপসির মধ্যে আমরা অ্যাকচুয়ালি একটা লিকুইড স্যাম্পল পাই। লিকুইড স্যাম্পলের মধ্যে আমরা ইন্ডিভিজুয়াল সেলগুলো মাইক্রোস্কোপের নিচে দেখার চেষ্টা করি। অ্যান্ড আরেকটা প্রসিডিউর হচ্ছে ট্রেফাইন বায়োপসি। এই ট্রেফাইন বায়োপসির মধ্যে দেখা যায় বোন মেরোর একটা স্মল কোর আমরা রিমুভ করতেছি। নট অনলি ম্যারো পার্ট, বোনেরও একটা কোর পার্ট আমরা এখানে রিমুভ করব। এই ট্রেফাইন বায়োপসিটা কেন এসেনশিয়াল? এই ট্রেফাইন বায়োপসির মাধ্যমে আমরা ওভারঅল আর্কিটেকচারটা বুঝতে পারি, সেলুলারিটি বুঝতে পারি, অ্যান্ড ফাইব্রোসিস অথবা লিম্ফোমা ইনফিল্ট্রেশন হচ্ছে কিনা সেটাও কিন্তু আমরা এই ট্রেফাইন বায়োপসির মাধ্যমে বুঝতে পারবো। নাও লেটস ওয়াক থ্রু দ্য রিপোর্ট। আমরা সেলুলারিটি দিয়ে স্টার্ট করি, দেন আমরা এমই রেশিওটা ক্যালকুলেট করব। সেলুলারিটির আমরা নর্মাল একটা রেঞ্জ পড়েছি, রেঞ্জ বলতে 30 and 70%, মানে মেরুর মধ্যে ফ্যাট থাকবে 70% আর সেল কম্পোনেন্ট থাকবে 30%। ডিজিজ কন্ডিশনের ক্ষেত্রে এই প্যারামিটারটা চেঞ্জ হতে পারে, টিল্ট হতে পারে। এমই রেশিওর ক্ষেত্রে আমরা অলরেডি বলেছি একটা নাম্বার আছে, এই নাম্বারটা দেখা যায় নর্মালি মাইলয়েড প্রিকারসরের সংখ্যা বেশি বোঝায় আর এরিথ্রয়েড প্রিকারসরের সংখ্যা কম বোঝায়, এবং এটা আমরা এক্সপ্লেন করেছি। এরিথ্রয়েড প্রিকারসর থেকে আরবিসি তৈরি হয়, আরবিসির কিন্তু লাইফ স্প্যানটা অনেক বেশি, এই কারণে আমাদের এরিথ্রয়েড প্রিকারসরের বেশি প্রয়োজন নেই। দেন আমরা প্রত্যেকটা সেল লাইন এক্সামিন করার চেষ্টা করি। এরিথ্রোপয়েসিসের ক্ষেত্রে আমরা দেখব
যে বোন মেরোটা অ্যাক্টিভ আছে নাকি ডিপ্রেসড হয়ে গেছে। আর রেড ব্লাড সেলের যে প্রিকার্সরগুলো আছে তারা কি নর্মাল মানে নর্মোব্লাস্টিক নাকি অ্যাবনর্মাল। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে দেখা যায় যেটা B12 অথবা ফোলেট ডেফিসিয়েন্সির কারণে হয়, প্রিকার্সরগুলো অনেক বড় এবং ইমেচিওর থাকে। আমরা এছাড়াও ম্যাক্রো নর্মোব্লাস্টিক অথবা মাইক্রো নর্মোব্লাস্টিক প্যাটার্নও দেখতে পাই। গ্র্যানুলোপয়েসিসের ক্ষেত্রে আমরা দেখব যে হোয়াইট সেল লাইনটা অ্যাক্টিভ হাইপারপ্লাস্টিক অথবা ডিপ্রেসড কিনা, এবং আমরা ম্যাচুরিটিটা নোট করার চেষ্টা করি। আমরা বোঝার চেষ্টা করি যে সেলগুলোর মধ্যে মেজরিটি কি ম্যাচিওর সেল নাকি কিছু ইমম্যাচিওর ব্লাড সেলও আছে। ইমম্যাচিওর ব্লাড সেলটা কিন্তু লিউকেমিয়ার জন্য একটা রেড ফ্ল্যাগ। আমরা লিম্ফোসাইটের ক্ষেত্রে তাকাই, তারা কি নর্মাল আছে, তাদের সংখ্যা কি বাড়লো নাকি কমলো, তারা কি ম্যাচিওর নাকি ইমম্যাচিওর। যদি দেখা যায় ম্যাচিওর লিম্ফোসাইটের ইনফ্লাক্স হচ্ছে, তার মানে আমরা বুঝতে পারি যে এখানে একটা ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া অথবা কোনো ভাইরাল ইনফেকশন হয়ে থাকতে পারে। প্লাজমা সেলের সংখ্যা নর্মালি খুবই কম হয়। যদি আমরা দেখতে পাই যে তাদের মার্কড ইনক্রিজ হচ্ছে এবং তারা যদি অ্যাটিপিক্যাল হয়ে থাকে, এটা একটা মাল্টিপল মায়োলোমার হলমার্ক ফিচার। মেগাকেরিওসাইটের ক্ষেত্রে আমরা কি অ্যাসেস করব? তাদের সংখ্যা কি নর্মাল আছে কিনা, তাদের সংখ্যা বাড়লো কিনা কমলো কিনা। আমরা যদি দেখতে পাই সংখ্যায় অনেক বেশি কিন্তু ইমম্যাচিওর মেগাকেরিওসাইট, তার মানে আমাদের বুঝতে হবে সার্টেন লিউকেমিয়া অথবা মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম একটা পসিবিলিটি হতে পারে এখানে। দেন কোনো অ্যাবনর্মাল সেল আছে কিনা সেটাও আমাদের বোঝার চেষ্টা করতে হবে। আনডিফারেন্সিয়েটেড ব্লাস্ট আছে কিনা, ডিসইন্টিগ্রেটিং সেল অথবা ক্লাস্টার অফ কোনো সেল আছে কিনা যেটা থাকার কথা না, এগুলা ইউজুয়ালি রেড ফ্ল্যাগ ইন্ডিকেট করে থাকে। ফাইনালি আমরা কিছু স্পেশাল এক্সামিনেশন পারফর্ম করে থাকি। আমরা এলডি বডিটা করে থাকি কালাজারটা ডায়াগনোজ করার জন্য। দেন আমরা ম্যালেরিয়াল প্যারাসাইটটাও বুঝতে পারি। আর টিবির ক্ষেত্রে আমরা অ্যাসিড ফাস্ট বেসিলে আছে কিনা সেটা চেক করি। আর অলসো আমরা মেটাস্টেটিক টিউমার সেলটাও সার্চ করে থাকি। আর আয়রন স্টোরটা আমরা কীভাবে চেক করব? আমরা আয়রন স্টোরটা চেক করার জন্য স্পেশাল প্রাশিয়ান ব্লু স্টেনটা ইউজ করে থাকি। আর রাইট ক্লিনিক্যাল কনটেক্সটের ক্ষেত্রে দেখা যায় আমরা ফিলাডেলফিয়া ক্রোমোজোমটাও সার্চ করতে পারি। আর এই ফিলাডেলফিয়া ক্রোমোজোমটা হচ্ছে একটা জেনেটিক ট্রান্সলোকেশন, তার মানে জিন তার নর্মাল জায়গা থেকে একটা ডিফারেন্ট জায়গায় লোকেটেড হয়ে যাচ্ছে, ট্রান্সলোকেট হচ্ছে, এবং এটা সিএমএল অথবা ক্রনিক মাইলয়েড লিউকেমিয়ার ক্ষেত্রে দেখা যায়। সো ফাইনালি আমরা এখন সব কিছু একসাথে কানেক্ট করি। বোন মেরো এক্সামিনেশন হচ্ছে একটা গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন, স্পেশালি কিছু স্পেসিফিক ডিসঅর্ডারের জন্য, যেমন এপ্লাস্টিক এনিমিয়া, লিউকেমিয়া, মাল্টিপল মায়োলোমা, মাইলোফাইব্রিসিস আর আনএক্সপ্লেইনড প্যানসাইটোপেনিয়া। সবসময় আমাদের মনে রাখতে হবে অ্যাবসোলিউট ইন্ডিকেশনসগুলো। আর সেফেস্ট সাইট কোনটা? পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, যেটা আমরা বলেছি নর্মাল এমি রেশিওটা কত, 3:1 অথবা 3:1 থেকে 4:1 পর্যন্ত হতে পারে। আর ড্রাই ট্যাপ কখনো ইগনোর করা যাবে না, কারণ এই ড্রাই ট্যাপ সবসময় অলমোস্ট সবসময় আন্ডারলাইন কোনো প্যাথোলজি সাজেস্ট করে থাকে। যদি আমরা এই ফ্রেমওয়ার্কটা ক্লিয়ারলি বুঝতে পারি, তাহলে আমরা বোন মেরো রিলেটেড যে কোনো এমসিকিউ, ভাইবা কোয়েশ্চেন, ইভেন ক্লিনিক্যাল সিনারিও খুব ইজিলি সলভ করতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ইজ দ্য ম্যাথ ফাউন্ডেশনস। সি ইউ ইন দ্য নেক্সট সেশন। যদি তুমি ভিডিও লেকচারগুলোর পাশাপাশি প্যাথোলজির A to Z একটা কমপ্লিট নোট সিরিজ পেতে চাও, সেক্ষেত্রে আমি তোমাদের জন্য বানিয়েছি প্যাথোলজি মাস্টার নোটস। নোটসগুলো পুরোপুরি কনসেপ্ট বেসড, এক্সাম ফোকাসড এবং নিয়মিত আপডেট করা হয়। টু গেট দ্য নোটস, ইউ ক্যান চেক দ্য লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন।